এমন কোনো সেমিনার বা বিশেষ ক্লাসের আয়োজনে এত সাড়া আমি কখনো দেখিনি, সেই জন্য আমার খুব আনন্দ হচ্ছে। আমি এরপরে সব্যসাচী বাবু ক্লাস নেবেন, তার আগে আমি আমাদের বিভাগের অধ্যাপক শত্রুঘ্ন কাহার মহাশয়কে অনুরোধ করব যে সব্যসাচী বাবুর সম্পর্কে দু একটি কথা বলে এই আমাদের ক্লাসটির দিকে চলে যাওয়ার জন্য। শত্রুঘ্ন। হ্যাঁ, ধন্যবাদ সৈকত বাবুকে। প্রথমেই বলি স্যারকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের আবেদনে সাড়া দিয়েছেন। আজ আমাদের মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের পক্ষ থেকে একটি স্পেশাল ক্লাসের আয়োজন করা হয়েছে, যেখানে আমরা পেয়েছি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সব্যসাচী চট্টোপাধ্যায় স্যারকে, মহাশয়কে। সব্যসাচী স্যার আমাদের খুব প্রিয় স্যার। তিনি একাধারে যেমন আমাদের মাস্টারমশাই, অন্যদিকে তিনি একজন পরিবেশ কর্মী। পরিবেশ সম্পর্কিত একাধিক প্রজেক্টে তিনি এখনো জড়িত আছেন। বিজ্ঞান যখন আন্দোলন, ইতিহাসের পথ বেয়ে, উপনিবেশিক ভারতে বিজ্ঞান, সংক্ষিপ্ত ইতিহাস, গল্প কিন্তু গল্প নয়, ভারতীয় সাংবাদিকতার ইতিহাস, ভারতের মানব উন্নয়নের ইতিহাস প্রভৃতি অসংখ্য বইয়ের লেখক ও সম্পাদনার কাজের সঙ্গে স্যার জড়িত আছেন বা ছিলেন, সম্পাদনা করেছেন। স্যার অসংখ্য রিসার্চ পাবলিকেশন করেছেন, যা আমাদের মতো নব্য স্কলারদের অনুসন্ধানে পথ দেখায়। বেস্ট পেপার অ্যাওয়ার্ড ইন সায়েন্স 2016, আজহার মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2013-তে, বসুন্ধরা অ্যাওয়ার্ড 2008-এ এবং বিজ্ঞান প্রচার ও প্রসারের জন্য ডক্টর গোপালচন্দ্র ভট্টাচার্য স্টেট সায়েন্স অ্যাওয়ার্ড 2006-এ তিনি সম্মাননায় তিনি ভূষিত হয়েছেন। দৈনিক পত্র পত্রিকায় যেমন আনন্দবাজার পত্রিকা, এই সময়, গণশক্তি, এই মুহূর্ত প্রভৃতি পত্র পত্রিকায় আমরা প্রতিনিয়ত স্যারের লেখা দ্বারা সমৃদ্ধ হচ্ছি। আজকে শুধু ছাত্রদের স্বার্থেই এই ক্লাস করানো এটা নয়, আমরাও যারা শিক্ষক কিন্তু স্যারের কাছে আমরা ছাত্র, তারাও কিন্তু স্যারের এই ক্লাস করার জন্য উদ্গ্রীব হয়ে আছি এবং তাই জন্য স্যারের এই ক্লাসকে আমরা স্পেশাল ক্লাস হিসেবে স্যারকে অনুরোধ করেছিলাম। আমি মানে আমরা সকলেই শেখার জন্য উদ্গ্রীব হয়ে আছি বলেই আমি পুরোপুরি ক্লাস শুরু করার দিকেই মানে চলে যাব। আমি চাইবো স্যার ক্লাস শুরু করুক। স্যার, অনুরোধ করছি আপনি ক্লাসটা শুরু করুন স্যার। স্যার, আমি একটা কথা আগে বলে নিচ্ছি সবাইকে, প্রত্যেকে আবার বলছি মাইক্রোফোনটি অফ রাখবেন, কেউ মাইক্রোফোন চালু রাখবেন না, যাতে স্যারের কথা আমরা সবাই শুনতে পারি এবং কোনো ডিস্টারবেন্স না হয়। দ্বিতীয়ত, কারোর মনে স্যারের বলা যখন স্যার বলবেন কোনো প্রশ্নের উদয় হলে স্যারকে সরাসরি প্রশ্ন না করে আমাদের চ্যাট বক্সে প্রশ্নটি করবেন, যাতে আমরা স্যারের বক্তব্য শেষ হওয়ার পরে তার কাছে এই প্রশ্নগুলি পৌঁছে দিতে পারি এবং তিনি তার মানে আমাদের তার পরিপ্রেক্ষিতে তার যে উত্তর বা সাড়া তিনি সেটা যাতে দিতে পারেন। স্যারকে মানে চলাকালীন কেউ ডিস্টার্ব করবেন না, তার বক্তব্যটা চলতে দেবেন। দ্বিতীয়ত, সবাইকে জানানোর জন্য বলছি, আমাদের এই অনুষ্ঠানটি সেটি কিন্তু ইউটিউবে আপলোডেড হবে আমাদের কলেজের নিজস্ব চ্যানেলে। আমাদের এই অনুষ্ঠানের পরে এখন একটা আমাদের ক্লাস চলছে ইউটিউবে, যে জন্য আমরা এটা লাইভ করতে পারিনি, কিন্তু সেই ক্লাসটি শেষ হয়ে যাবে 1:30টার সময়। তারপরে কিন্তু আমাদের এই ক্লাসটি আমরা আপলোড করে দেবো। এবারে আমি স্যার সব্যসাচী বাবুকে অনুরোধ করছি, স্যার আপনি ক্লাসটি যদি শুরু করেন। নমস্কার, প্রথমে ধন্যবাদ জানাবো দেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ের কর্তৃপক্ষকে, মাননীয় অধ্যক্ষা, ইতিহাস বিভাগে আমার সহকর্মীরা, অধ্যাপক সৈকত চক্রবর্তী, অধ্যাপক শত্রুঘ্ন কাহার, যারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, এই আলোচনায় আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আগে বলা হয়েছে এই আলোচনা মূলত ছাত্রদের জন্য, কাজে আমার আলোচনায় হয়তো কেউ কেউ মনে করতেই পারেন সরলীকরণ থাকছে, খুব তাত্ত্বিক আলোচনা হচ্ছে না। আমি সেটা গোড়াতেই জানিয়ে রাখছি, সেটা আমার লক্ষ্যও নয়। আমার লক্ষ্য এই অল্প পরিসরে এই বিষয় সম্পর্কে ধারণা দেওয়া। যেটা বলা হয়েছে বিজ্ঞান এবং জাতীয়তাবাদ, তার প্রতিক্রিয়া এবং প্রতিরোধ, এবং সেক্ষেত্রে গান্ধী এবং অন্যান্যদের ভাবনার কথা আমাকে বলতে বলা হয়েছিল। এরকম শিরোনাম ছিল সায়েন্স অ্যান্ড ন্যাশনালিজম, রেসপন্স অ্যান্ড রেজিস্ট্যান্স, আইডিয়াস অফ গান্ধী অ্যান্ড আদার্স। ফলে আমি ব্যাপারটা দাঁড় করাচ্ছি যে বিজ্ঞান এবং জাতীয়তাবাদ, তার প্রতিক্রিয়া, প্রতিরোধ, গান্ধী, সুভাষচন্দ্র এবং নেহেরু ভাবনা। আমি তিনজনের মধ্যেই সীমাবদ্ধ রাখছি আমার আলোচনা। ফোন বাজছে, একটু যদি সাউন্ডটা অফ রাখেন। এবার
জাতীয়তাবাদ বিজ্ঞান এই বিষয়ে আলোচনা আগে থেকে শুরু করতে হবে। 19 শতকে কিভাবে ভারতবর্ষে বিজ্ঞান আসছে, এখানকার বিজ্ঞানীদের কি ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, বা এখানকার যারা চিন্তক বিজ্ঞানী হয়তো নন, তারা কি ভাবছেন, এই বিষয়গুলো আগে চলে আসে। কিন্তু সেই আলোচনায় আমি যাচ্ছি না, শুধু বলি যে যেরকম ইংরেজরা যদি অফ রাখেন মাইক্রোফোন, যেরকম ইংরেজরা ভারতে যখন আসছে আমরা 3 রকম প্রতিক্রিয়া দেখতে পেয়েছিলাম, একটা গ্রহণ করার, একটা বর্জন করার, একটা সমন্বয়। বিজ্ঞানের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে একদল বলছেন যে বিজ্ঞান, পশ্চিমী বিজ্ঞান, তার থেকে নেওয়ার কিছুই নেই, আমাদের সব আছে। আর একদল বলছেন না, সবটাই স্বাগত জানানো উচিত, এবং কেউ কেউ সমন্বয়ের চেষ্টা করছেন। এখন পশ্চিমী বিজ্ঞান, যেখানে পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে কোনো বিষয় সম্পর্কে বিশেষভাবে জানাই বিজ্ঞান নয়, বিশেষভাবে জানার বিশেষত্বটা কি সেটাও জানতে হবে। এবং সেক্ষেত্রে ভারতীয় বিজ্ঞানীরা ইংরেজদের কাছ থেকে যে পাশ্চাত্য বিজ্ঞানের পাঠ পাচ্ছেন, তারপরে তারা সেক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছেন। আমরা বিজ্ঞানীদের নাম জানি, জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়। এরা কি করছেন, এরা প্রমাণ করে দিচ্ছেন ভারতীয়রাও পারে। জাতীয়তাবাদের একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র যে আমরাও পারি, আমরা কিছু কম নই। কিন্তু এক্ষেত্রে আরেকটা কথা বলতে হবে যে ভারতীয় বিজ্ঞানীরা সবসময় ব্রিটিশদের জাতিগত বৈষম্যের শিকার হয়েছেন। একদম গোড়ার দিককার যারা বিজ্ঞানী, ধরা যাক প্রমথনাথ বসু বা রাধানাথ শিকদার, তারা তাদের দক্ষতা, কৃতিত্বের পরিচয় দিয়েছেন, কিন্তু জাতিগত বৈষম্যের শিকার হয়েছেন। তাদের যোগ্যতা অনুযায়ী পদোন্নতি হয়নি, তাদের মাথার উপরে সাদা চামড়ার লোককে বসিয়ে দেওয়া হয়েছে। ফলে যদি প্রতিক্রিয়ার কথা বলি আমরা বলতে পারি যে ভারতীয়রা পশ্চিমী বিজ্ঞানে যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন, কিন্তু সেই পরিচয় দেওয়ার ক্ষেত্রে বিজ্ঞানের যে চ্যালেঞ্জ, তা যেমন তাদের নিতে হয়েছিল, পাশাপাশি নিতে হয়েছিল জাতিগত বৈষম্যের চ্যালেঞ্জ, এবং সেখানে তারা প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিলেন। প্রতিরোধের একটা দিক হচ্ছে দক্ষতার পরিচয় দেওয়া, সেখান থেকে পদোন্নতি যখন হচ্ছে না, তাদের বৈষম্যের শিকার হতে হচ্ছে, তার প্রতিবাদ করা। প্রমথনাথ বসু চাকরি ছেড়ে দিচ্ছেন জিওলজিক্যাল সার্ভে, জগদীশচন্দ্র বসু বেতন বৈষম্যের প্রতিবাদে বেতন নিচ্ছেন না, লড়াই করছেন। এই গল্পগুলো আমরা জানি, এই ঘটনাগুলো আমাদের প্রেরণা দেয়। কিন্তু আবার আজকের আলোচনার বিষয় এই বিজ্ঞানীরা নন, আলোচনার বিষয় রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা দেশ গড়ার কাজ করছেন, তারা কি ভাবছিলেন দেশের উন্নতির জন্য, এবং সেই ভাবনার মধ্যে বিজ্ঞান কিভাবে ছিল, কতটা ছিল। এই ভাবনাটা আমরা কোন সময় শুরু করব? আমাদের সময়কাল বলতে হয়, ইতিহাসের তো স্থানকাল পাত্র খুব গুরুত্বপূর্ণ। তো যদি বিষয় বা পাত্র আমি যদি বলি যে গান্ধী, সুভাষচন্দ্র এবং নেহেরুর বিজ্ঞান চিন্তা বা উন্নয়ন ভাবনায় বিজ্ঞানের যে ভূমিকা, সেই সম্পর্কিত চিন্তা ভাবনা, তাহলে তার স্থান অবশ্যই ভারতবর্ষ। আর কাল বলা দরকার, আমি এখানে মূলত 20 শতক সম্পর্কে বলবো, 20 শতকের প্রথমার্ধ। এবার গান্ধী দিয়ে আমি শুরু করি আলোচনা। গান্ধী আমাদের আলোচনায় গুরুত্বপূর্ণ, কারণ গান্ধীর বিজ্ঞান ভাবনা সম্পর্কে আমরা সাম্প্রতিককালে হয়তো অনেক কিছু শুনছি, জানছি। তিনি বলছেন গান্ধীর বিজ্ঞান ভাবনা আমরা হয়তো এখন যেভাবে দেখছি, গান্ধীর প্রতীকে পরিণত হয়ে গেছেন। সে প্রতীক, আমি ছবি ব্যবহার করছি, লক্ষ্য করে দেখুন যে একজন ব্যক্তি, তিনি যিনি একলা চলছেন। এবং গান্ধী আমাদের আজকের জাতীয় জীবনে গান্ধীকে যেভাবে ব্যবহার করা হচ্ছে সরকারি ক্ষেত্রে, সেক্ষেত্রে গান্ধীর বিজ্ঞান ভাবনা মানে শুধু স্বচ্ছতার কথা, স্বচ্ছ ভারতের লোগোতে গান্ধীকে দেখতে পাচ্ছি আমরা। এবং গান্ধীর যে চশমা, লাঠি, এই প্রতীকগুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আমাদের রাষ্ট্রীয় কার্যক্রমে। গান্ধীকে এইভাবে দেখা হচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে কি, গান্ধীর কথা যদি বলতে হয়, গান্ধী বলেছিলেন আমার জীবনী আমার বাণী। গান্ধী জীবনে কি বলছেন, সেই জীবনের কথা গান্ধী আত্মজীবনীতে বলা আছে। আত্মজীবনীর নাম আপনারা সবাই জানেন, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। তাহলে সত্যের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা, গান্ধী সেটি আত্মজীবনী বলছেন।
এর রাজনৈতিক দিক আমি বিশদে বর্ণনা করছি না, আমি মূলত দেখাতে চাইছি গান্ধীর ভাবনার কথা। গান্ধীর ভাবনার পরিচয় আমি দুটো সূত্র ব্যবহার করছি। একটা একটু আগে যেটা বললাম, গান্ধীর আত্মজীবনী বা সত্যের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা, আর একটা 1909 সালে লেখা হিন্দ স্বরাজ বই, হিন্দ স্বরাজ। এখন কেন ব্যবহার করছি? যদি আত্মজীবনী আপনারা দেখেন, গান্ধী কিন্তু আত্মজীবনী অনেক আগে শেষ করছেন, কারণ বলছেন এর পরের কথাগুলো সকলে জানে, এটা আর লেখার কোনো দরকার নেই। ফলে গান্ধীর আত্মজীবনীতে আমরা পাই প্রথম আন্দোলনগুলো, অসহযোগ আন্দোলন অব্দি প্রায় পাচ্ছি, গোড়ার দিকের আন্দোলন পাচ্ছি, ভাবনা চিন্তার কথা পাচ্ছি। আর হিন্দ স্বরাজ 1909 সালে লিখছেন, তখন ভারতে আসেননি গান্ধী। তবে হিন্দ স্বরাজ যে বই, যার অনুবাদ আছে ইন্ডিয়ান হোম রুল, এখানে একটা কথা বলে রাখি যে গান্ধী যা লিখেছেন সব লিখেছেন তার মাতৃভাষায়, গুজরাটিতে। হিন্দ স্বরাজ একমাত্র বই যেটা তিনি নিজে গুজরাটের সঙ্গে সঙ্গে ইংরেজিতেও লেখেন, আর বাদবাকি সমস্ত বই অনুবাদ করা হয় অন্য লোকের দ্বারা। এখন হিন্দ স্বরাজ গুরুত্বপূর্ণ এই জন্য, হিন্দ স্বরাজ মূলত ব্রিটিশ বা পশ্চিমী বিজ্ঞান প্রযুক্তি ভাবনা, তথাগত উন্নয়ন ভাবনার একটা সমালোচনা, এবং সেই সমালোচনা কিন্তু অত্যন্ত কঠোর সমালোচনা। গান্ধী নানান দিক থেকে দেখাতে চাইছেন যে ব্রিটিশ যে উন্নয়ন ভাবনা সেটা ভারতবর্ষে আদৌ গ্রহণযোগ্য নয়। আমরা যদি গান্ধীর হিন্দ স্বরাজের দিকে একটু তাকাই, তাহলে বুঝতে পারবো যে গান্ধী সমালোচনা কোন অংশে করছেন। গান্ধী সমালোচনা করছেন প্রযুক্তির অংশে। কি বলছেন? গান্ধী মূলত হিন্দ স্বরাজে দেখাচ্ছেন যে ব্রিটিশরা যে স্বরাজের ভাবনা ভেবেছে, ব্রিটিশরা যে ধরনের শাসন এখানে প্রবর্তন করেছে, তার পরিবর্তে যদি ভারতীয় শাসন জারি হয়, ভারতীয় শাসন বলবৎ করা হয়, তা থেকে খুব কিছু বদল হবে। গান্ধী বলছেন বদল হবে শাসকের, এখানে শাসন প্রণালীর বদল হবে না। ফলে অন্য কিছু একটা ভাবতে হবে। হিন্দ স্বরাজের যে অংশগুলো রয়েছে, আমি পুরো অংশ তো বলবো না এখানে, আমি কয়েকটা অংশ বেছে নিচ্ছি। যে গান্ধী বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কে কি বলছেন হিন্দ স্বরাজে, সেই বিষয়টা আমি একটু উল্লেখ করতে চাইছি। যেমন গান্ধীর মতে যে যন্ত্র সভ্যতা মানুষকে দরিদ্র করেছে, যন্ত্রের বহুল ব্যবহার মানুষের কর্মদক্ষতার গুরুত্ব কমিয়ে দিচ্ছে। উদাহরণ দিই, তিনি রেলপথের সমালোচক। তিনি লিখছেন যে যদি রেলপথ না থাকতো, তবে ইংরেজরা ভারতকে কখনোই এমনভাবে দখল করতে পারতো না। আগেকার দিনে স্বাভাবিকভাবে আমাদের মধ্যে দূরত্ব বজায় থাকতো, রেলের দরুন সেই দূরত্ব কম পেয়ে গেছে, মানে কম হয়ে গেছে আর কি। ফলে রেলপথ হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি দুষ্ট লোক অত্যন্ত দ্রুততার সঙ্গে দুষ্কর্মগুলি করে ফেলতে পারছে, এবং এর ফলে ভারতের পবিত্র স্থানগুলো যেগুলো খুব দুর্গম ছিল সেগুলো সুগম হয়ে গেছে ইত্যাদি। ফলে প্রযুক্তির গুরুত্বপূর্ণ ব্যবহার যেটা ব্রিটিশ আমলে হচ্ছে, রেলপথ তৈরি, সেই বিষয়টা গান্ধীর কাছে খুব গ্রহণযোগ্য নয়। বলছেন যে রেল না থাকলে মানুষের যাতায়াত সীমিত থাকতো এবং ছোঁয়াচে রোগও ছড়িয়ে পড়তে পারতো না। একটু আশ্চর্য লাগে আজকে সেই লেখার এত বছর পরে, এক শতাব্দী পরে আমরা ভাবছি গান্ধী কি এইরকম ভাবাটা কি বাঞ্ছনীয়? এবার গান্ধী সমালোচনা করছেন ডাক্তারিরও। তিনি বলছেন যে আমাদের মানুষের রোগ হয় কেন? বলছে রোগ হয় অবহেলার জন্য, অসংযমের জন্য। বলছি ডাক্তারি হওয়া যেটা হলো, তা হচ্ছে যদি আমাদের অসুখ করে, আমরা জানি কোনো ব্যাপার না, আমরা ডাক্তার দেখাবো, ডাক্তার ওষুধ দিয়ে দেবে, আমরা সেরে উঠবো। ফলে আমাদের আর কোনো সংযমের প্রয়োজন থাকছে না, আমরা অসংযমী হয়ে উঠছি। ফলে গান্ধীর ভাবনার মধ্যে একটা অদ্ভুত বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি আমরা, যে এই সমস্ত প্রযুক্তি জ্ঞান বিজ্ঞান আমাদের ক্ষতি করছে, এমনটা গান্ধী বলছেন। এবং সেটা যে শুধুমাত্র প্রযুক্তির কথা বলছে তাও নয়, মানে পাশ্চাত্যের যে কাঠামো, উন্নয়ন কাঠামো যদি বলেন, বা পাশ্চাত্যের শাসন কাঠামো, সব সম্পর্কে গান্ধীর নানা রকম বক্তব্য রয়েছে। ওষুধের কথা বলছি যে ডাক্তারি, ওষুধ, হাসপাতাল গান্ধীর মতে পরিত্যাজ্য।
একই রকম বক্তব্য ওকালতি সম্পর্কে, আইন সম্পর্কে। ফলে গান্ধীজি বলছেন যে হওয়া উচিত একটা স্বশাসন, যেখানে মানুষ তার নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারবে, এবং সেখানে সরকারের নিয়ন্ত্রণ অতটা বাঞ্ছনীয় নয়। এটা হওয়া উচিত একটা নিজস্ব গ্রাম স্বরাজ, যেখানে মানুষের তাৎক্ষণিক চাহিদা তার নিজস্ব বৃত্তের মধ্যে মেটানো যাবে। এখন এই ভাবনা কি আদৌ কার্যকর করা সম্ভব? গান্ধী আত্মজীবনীতে বলছেন যে আমার যে বক্তব্য তার মধ্যে অনেক বিবর্তন লক্ষ্য করা যায়। 1909 যখন তিনি হিন্দস্বরাজ লিখছেন, তখন তার যে ভাবনা, সে ভাবনা যে পুরোপুরি সারা জীবন তিনি আহ, তার ভাবনার মধ্যে রাখছেন এমনটা বলা যায় না। তিনি বলছেন যদি আমি একই বিষয়ে একাধিক মত বলে থাকি, সেক্ষেত্রে আমার শেষ যে বক্তব্য সেটাই বিবেচনা করা উচিত। খুব স্বাভাবিক, আমরা অনেক সময় আমাদের মতামত তো পাল্টাই, ফলে সেক্ষেত্রে শেষ বক্তব্য বিবেচনা করা উচিত। এখন বিবেচনা করতে গেলে গান্ধীর মূল বৈশিষ্ট্য কিন্তু পাল্টাচ্ছে না, এবং তিনি মনে করছেন যে তার যে আত্মজীবনের যার নাম সত্যের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা, ফলে সত্য, সভ্যতা, সততা, এইগুলো গান্ধীর কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই যে আমরা বলছিলাম যে গান্ধীর আত্মজীবনীতে যেভাবে লেখা আছে, সেখানে বলা হচ্ছে যে আমাদের সভ্যতা কি? সভ্যতা হলো সেই আচরণবিধি যা মানুষকে তার কর্তব্য পথের সন্ধান দেয়। কর্তব্য সম্পাদন ও নৈতিকতা পালন পরস্পরের পরিপূরক। নৈতিকতা পালন করতে হয় মন এবং আসক্তিকে জয় করার মাধ্যমে। এবং গুজরাটি ভাষায় সভ্যতার সমার্থক হচ্ছে সৎ আচরণ। এখন এই সৎ আচরণের মধ্যে বিজ্ঞান কোথায় আছে, কোথায় নেই, সেটা আমরা একটুখানি উল্লেখ করতে চাইবো। গান্ধী জাতিগত বৈষম্যের শিকার তো হয়েছেন আমরা জানি। সেই রেলের ছবি আমি ব্যবহার করছি। গান্ধী রেল সমালোচনা করছেন, কিন্তু পরে জাতীয় আন্দোলনে তার যে বিকাশ, তার যে পরিক্রমা, সেখানে রেল খুব গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যেখানেই গান্ধী যাচ্ছেন রেলে করে যাচ্ছেন, তৃতীয় শ্রেণীর কামরায় যাচ্ছেন, এবং সেখানে মানুষ তাকে দেখার জন্য স্টেশনে ভিড় জমাচ্ছেন। কাজে ট্রেন কিন্তু গান্ধীকে সাহায্য করছে। রেলগাড়ি করেই গান্ধীর জাতীয় আন্দোলন ছড়িয়ে পড়ছে ভারতের নানান প্রান্তে। কিন্তু গান্ধী সেখানেও তার বৈশিষ্ট্য বজায় রাখছেন, এবং সেখানে জাতিগত বৈষম্য রেলে কিরকম রয়েছে তারও তিনি প্রমাণ দিচ্ছেন। এবং খেয়াল করে দেখুন, আমরা প্রাসঙ্গিকতার কথা বলি ইতিহাসের, একেবারে এই 2021 সালে ঘটনাটা ঘটলো যে রাজধানী এক্সপ্রেসের টিকিট রয়েছে শ্রমিকদের, কিন্তু সেখানেও তাদের বলা হচ্ছে তাদের নাকি সেখানে ওঠার অধিকার নেই। ফলে এই যে বৈষম্যের কথা বলছি, গান্ধী যে ভাবনার কথা বলেছিলেন যে আমরা যদি স্বাধীনতা অর্জন করি, সেখানে যদি ভাবনায় বদল না ঘটাই, এমন একটা শাসন হবে যেটা ব্রিটিশ বাদ দিয়ে ব্রিটিশ শাসন। কি আশ্চর্য লাগছে রেলের ঘটনাটা পড়তে গিয়েই, কদিন আগে খবরের কাগজে যখন দেখছি আমার দেশের গরিব মানুষ কষ্ট করে রেলের টিকিট কেটেছে রাজধানীর, সেখানে আমার দেশের প্রশাসন তাকে উঠতে দিচ্ছে না। ফলে গান্ধী প্রাসঙ্গিকতা এভাবে বোধহয় থেকে যায়। এবার গান্ধী কি বলছেন প্রযুক্তি সম্পর্কে? আমরা জানি গান্ধী প্রযুক্তি মানে আমরা সবসময় বলি চরকা। এখন যদি চরকার কথা বলেন, চরকাও তো একটা প্রযুক্তি। চরকার মধ্যে কি বিজ্ঞান নেই? এই যে চাকাটা ঘোরানো হচ্ছে, সুতো কাটা হচ্ছে, অবশ্যই প্রযুক্তি, এবং গান্ধী সেটা জানেন। তাহলে গান্ধীর আপত্তিটা কোন জায়গাতে? গান্ধী কিন্তু যন্ত্রের বিরুদ্ধে নন। গান্ধী কার বিরুদ্ধে? সেই যন্ত্রটা কে চালাচ্ছে এটাই তার কাছে বিবেচ্য। অর্থাৎ বলছেন যন্ত্র ব্যবহার অবশ্যই করতে হবে, কিন্তু সেই যন্ত্রটা ব্যবহার করবে মানুষ। এবং বলছে যে আমাদের দেশে অত শক্তি চালিত যন্ত্রের প্রয়োজন নেই, ফলে শক্তি বদলে বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, যে যাকে আমরা আহ দেখতে অভ্যস্ত ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সময় থেকে, তার পরিবর্তে গান্ধী বলছেন যে মানুষের কেন শক্তির প্রয়োজন হবে। শক্তি প্রয়োজন হয় দ্রুত কাজ করার জন্য, আর যখন কাজের লোক থাকে না, কর্মক্ষম লোক বেশি থাকে না, তখন কাজের জন্য শক্তির প্রয়োজন হয়। গান্ধী বলছে ভারতবর্ষে তো জনসংখ্যা যথেষ্ট রয়েছে, ফলে আমাদের তো কোনো কাজের লোকের অভাব নেই, তাহলে আমরা কেন শক্তিশালী যন্ত্র ব্যবহার করব? আর আরেকটা হচ্ছে চাহিদা। গান্ধী বলছেন যে চাহিদা কম রাখতে হবে। ফলে আমার এমন জীবনযাপন হবে যে জীবনযাপন
আমার তাৎক্ষণিক চাহিদাগুলো মিটবে আমার আশেপাশের জায়গা থেকে। ফলে যন্ত্র বিরোধী নয়, তিনি বলছেন যন্ত্রের আমার প্রয়োজন পড়বে না খুব বেশি। আমার যা দরকার লাগে, আমার খাদ্য, বস্ত্র, বাসস্থান, সেটা আমি গ্রামেই পেয়ে যাব। আমাকে দূরে যেতে হবে না, রেলপথের প্রয়োজন আমার হবে না। আমার যা উৎপাদন হবে আমার গ্রাম অঞ্চলে, আমি তাতেই আমার জীবন চালাতে পারবো। ফলে এই ভাবনা গান্ধীর বিজ্ঞান ভাবনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা দিক। তিনি বলছেন যে আমার উন্নয়ন হবে গ্রাম ভিত্তিক, এবং এই উন্নয়নের ক্ষেত্রে অবশ্যই ভূমিকা রয়েছে বিজ্ঞানের, কিন্তু সেই বিজ্ঞান ব্যবহার করে আমি পুঁজি বৃদ্ধি করবো এমনটা নয়। কারণ উদ্বৃত্ত যখন তৈরি হবে, সেটা ভোগ করছে পুঁজিপতি সম্প্রদায়, তার সুফল গ্রামীণ মানুষ, প্রকৃত উৎপাদক আদৌ পাবেন না। ফলে তার মতে যন্ত্রের বহু ব্যবহার আরো বেকার তৈরি করবে। যন্ত্রের সাহায্যে ধনী পুঁজিপতি গরিব শ্রেণীকে আরো বেশি শোষণ করবে, এবং কালক্রমে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্র শোষণ করবে। ভেবে দেখুন, এই ভাবনার মধ্যে আমাদের সমাজতন্ত্রের ভাবনাও আমরা দেখতে পাচ্ছি। বলছেন যে এক ধরনের যন্ত্রের জন্য পাগলামি শুরু হবে, আমরা যন্ত্র নির্ভর হয়ে যাব। অনেক পরের ছবি আপনাদের মনে পড়তেই পারে, চার্লি চ্যাপলিনের ছবি, কিভাবে যান্ত্রিক ভাবে চামচে করে খাবার খাইয়ে দেওয়া হচ্ছে, এবং তার ফলে সেই স্বাভাবিক জীবনযাপন বিঘ্নিত হচ্ছে। চার্লি চ্যাপলিন যখন সভ্যতার সমালোচনা করছেন, মডার্ন টাইমস দেখাচ্ছেন, সেই দৃশ্য আমরা দেখেছি। এখন গান্ধীর মতো তিনি শ্রম এবং সময় বাঁচাতে আগ্রহী, কিন্তু সেই শ্রম এবং সময় বাঁচানো হবে কার জন্য? গরিব মানুষের জন্য, ভারতবর্ষের জনসাধারণের জন্য, পুঁজিপতির জন্য নয়। এখন রবীন্দ্রনাথ গান্ধীর এই যে ভাবনা, তাকে সম্পূর্ণ সমর্থন করছে এমনটা নয়, কিন্তু গান্ধীর সঙ্গে যে বিরোধ রয়েছে বিজ্ঞানে, তা কিন্তু নয়। খেয়াল করে দেখুন, এই ছবিটা দেখাচ্ছি, গান্ধী যাচ্ছেন IISc, ইউনিভার্সিটি অফ সায়েন্সে যাচ্ছেন, এবং এটা 1927 সালে যাচ্ছেন, এবং তিনি সেখানে সরাসরি বিজ্ঞান এবং জনসাধারণের সম্পর্কের বিষয়টা তুলে ধরছেন। এবং গান্ধী সাধারণত বলতেন যে যান্ত্রিকতা, সভ্যতার কথা ব্যবহার করছেন। গান্ধীর সঙ্গে বিজ্ঞানের একেবারে দুস্তর ব্যবধান রয়েছে এমনটা কিন্তু আমরা বলতে পারি না। আমি বলছিলাম যে গান্ধী বলতেন ভারতবর্ষে প্রচুর মানুষ রয়েছেন, আমাদের শ্রম কমানোর প্রয়োজন নেই। এখন এই যে জনসংখ্যা প্রচুর রয়েছে, এটা কি করণীয়? এইটা খুব তাৎপর্যপূর্ণ। জনসংখ্যা উন্নয়নের ক্ষেত্রে বাধা নাকি সহায়, এই বিতর্ক আজকেও থামেনি। তা গান্ধীর আমলে একজন বিদেশ এসেছিলেন স্যাঙ্গার, তিনি এসেছিলেন ভারতবর্ষে পরিবার পরিকল্পনার ব্যাপারে প্রচার করতে এবং সে ব্যাপারে হালচাল বুঝতে। তিনি বুঝেছিলেন যে গান্ধী এখানে খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, এই গান্ধীর সঙ্গে দেখা করা দরকার, তাকে তার বক্তব্য বলা দরকার। কিন্তু গান্ধী পরিবার পরিকল্পনার ক্ষেত্রে খুব বেশি আহ গুরুত্ব দিলেন না। গান্ধী বললেন, ঠিক আছে, যদি আমাদের আহ পরিবার পরিকল্পনা করতেই হয়, সেক্ষেত্রে কোন রকম বৈজ্ঞানিক পদ্ধতি আমরা অবলম্বন করবো এমনটা নয়। মানে আমরা কোনো পরিবার পরিকল্পনার যে বিজ্ঞান প্রযুক্তিগত নানান ধরনের উপায় রয়েছে জন্ম নিয়ন্ত্রণের, গান্ধী তার পক্ষে মত দিলেন না। গান্ধী কি বললেন? গান্ধী বললেন যে আমাদের এর জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে সংযম। সংযমই আমাদের পথ দেখাবে, এবং সংযমের মাধ্যমে আমরা আমাদের জন্ম নিয়ন্ত্রণ করতে পারবো। জনসংখ্যা যা আমাদের হওয়া বাঞ্ছনীয়, আমরা সেটা করতে পারবো। ফলে এই বিরোধ খুব গুরুত্বপূর্ণ। আমি পরে দেখাচ্ছি, সুভাষচন্দ্র কিন্তু স্পষ্ট বলছেন যে না, জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে, এবং তার জন্য আমাদের বিজ্ঞানের সাহায্য নিতে হবে, প্রযুক্তির সাহায্য নিতে হবে। জন্ম নিয়ন্ত্রণের যে বৈজ্ঞানিক পদ্ধতিগুলো রয়েছে, সেইটা আমাদের ব্যবহার করতে হবে, কোনোভাবেই একে অস্বীকার করা যাবে না। রবীন্দ্রনাথের কথা বলছিলাম, রবীন্দ্রনাথ গান্ধীর বক্তব্যের সঙ্গে একমত নন। রবীন্দ্রনাথ বরং বলছেন যে প্রযুক্তি, বিজ্ঞান, তার তো সাহায্য নিতে হবে। রবীন্দ্রনাথ যখন 30-এর দশকে লিখছেন রাশিয়ার চিঠি, তখন তিনি দেখছেন যে কিভাবে তিনি সোভিয়েতের শিল্প দেখে এসেছেন, বিজ্ঞানের প্রয়োগ দেখেছেন, প্রযুক্তির প্রয়োগ দেখেছেন, সেই সম্বন্ধে মত দিচ্ছেন, এবং সেখানে বলছেন যে কেন শুধুমাত্র মানুষ কঠিন পরিশ্রম করবে, তার শ্রম লাঘব করার জন্য বিজ্ঞানকে ব্যবহার করা হবে না। এখন কেউ কেউ প্রশ্ন তোলেন যে রবীন্দ্রনাথ যা দেখেছেন রাশিয়াকে,
সেই দেখাটা সম্পূর্ণ স্বতন্ত্র দেখা নাকি যা তাকে দেখানো হয়েছিল সেটাই তিনি দেখেছেন, এ প্রশ্ন আমরা এখানে মনে রাখবো। তা সত্ত্বেও রবীন্দ্রনাথ কিন্তু গান্ধীর এই ভাবনার সঙ্গে সহমত হতে পারছেন না, তারা আদান প্রদান করছেন, পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন করছেন, কিন্তু তিনি কখনোই বলছেন না যে গান্ধীর পথটাই একমাত্র আহ গ্রহণযোগ্য। গান্ধী নিয়ে অনেক চর্চা হয়েছে, গান্ধী গবেষণার কথা বলতে হবে পান্নালাল দাশগুপ্ত, এবং তিনি দেখাচ্ছেন গান্ধী মূলত জোর দিচ্ছেন মানুষের নিজস্ব ক্ষমতার ওপর, তার নিজস্ব সংহতির ওপর, এবং সেখানে গান্ধীর বিজ্ঞান ছোট বিজ্ঞান। খেয়াল করে দেখুন, অর্থাৎ গান্ধীর বিজ্ঞান আমরা এতক্ষণ যেটা বললাম, গান্ধী বিজ্ঞান বিরোধী এমনটা বলছে না, কিন্তু গান্ধী বলছেন বিজ্ঞান মানে বড় বিজ্ঞান, বড় শিল্প, বড় প্রযুক্তি, এমনটা নয়। যে চরকা বিজ্ঞান প্রযুক্তির প্রতীক, কিন্তু মানুষের ছোট বিজ্ঞান প্রকল্পের সঙ্গে তা সম্পৃক্ত। অর্থাৎ আজকে আমরা যেমন বলছি যে ছোট বিষয়গুলো বিজ্ঞানে খুব তাৎপর্যপূর্ণ, আমরা এখন অন্য কথা বলছি, শক্তির ক্ষেত্রে বলছি বিকল্প শক্তির কথা, আমরা তাপ শক্তির বিরোধিতা করে বলছি বায়ু শক্তি, সৌর শক্তির কথা। অর্থাৎ স্থানীয় স্তরে উৎপাদন হয়ে যাচ্ছে এমনটা নয়। আমরা বলছি কৃষির ক্ষেত্রে জৈব সার, জৈব কীটনাশকের কথা, ছোট বাঁধের কথা, বা খাল কেটে জলসেচের কথা। এই যে ভাবনাগুলো গান্ধী তার বিজ্ঞান ভাবনার মধ্যে স্থান দিয়েছেন অনেক আগে। এবং একটা বইয়ের কথা অনেকেই নিশ্চয়ই জানেন, অরুন্ধতী রায়ের দ্য গড অফ স্মল থিংস। তা উনি একটা বিজ্ঞানের মানে একটা উন্নয়ন সংক্রান্ত প্রবন্ধ লিখেছিলেন ফর দ্য গ্রেটার কমন গুড। তাতে তিনি বলছেন পারহ্যাপস দ্য সেঞ্চুরি উইল বি দ্য সেঞ্চুরি অফ স্মল থিংস। ফলে আমরা বিজ্ঞান প্রযুক্তি মানেই যে বড় বড় ব্যাপার, তার বিপরীতে যে ভাবনা, যে ভাবনা গান্ধী ভেবেছিলেন সেটা কিন্তু এখন আমরা ভাবছি। কারণ বড় প্রকল্প করতে গিয়ে আমরা তৈরি করছি এক ধরনের মানুষকে, যারা আরো বেশি বৈষম্যের শিকার হচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে তারা পরিবেশ শরণার্থী হয়ে যাচ্ছেন, তাদের উচ্ছেদ করা হচ্ছে। গান্ধীর ভাবনার প্রাসঙ্গিকতা কিন্তু আদৌ হারায়নি। তাহলে গান্ধী মানে এই চরকা, এই যে ভাবনা, এই ভাবনার সঙ্গে কিন্তু আরো গভীর চিন্তা আমাদের যুক্ত করতে হবে। গান্ধীর সমালোচনা নানাভাবে করা যায়, সমালোচনা করা হয়ও, যে আদৌ এটা বাস্তবসম্মত কিনা। আজকে আমরা 21 শতকে দাঁড়িয়ে যে প্রযুক্তির মাধ্যমে আমাদের এই আলোচনা সম্প্রসারিত হচ্ছে, সেই আলোচনায় এখন আর স্থানীয় বলে কিছু হচ্ছে না। আমি কথা বলছি অন্য জায়গা থেকে, আপনারা শুনছেন নানান জায়গায় বসে, এই যে প্রযুক্তি, সেখানে আর স্থানীয় বিষয় বলে কিছু দাঁড়াচ্ছে না। ফলে দীপেশ চক্রবর্তী যেটা বলছেন যে এটা গ্লোবায়ন, ফলে আমরা এমন একটা বিশ্বে বাস করছি যে প্রযুক্তি আমরা ব্যবহার করছি, সেখানে শুধুমাত্র স্বয়ংসম্পূর্ণতা এবং ছোট প্রযুক্তি এভাবে কি আদৌ সম্ভব? গান্ধীর এই সমালোচকদের মধ্যে তার সমসাময়িক সবচেয়ে বেশি সমালোচক বোধহয় সুভাষচন্দ্র বসু, নেতাজি নয়, সুভাষচন্দ্র বসু, কারণ আমি নেতাজি হওয়ার আগের কথা বলছি। সুভাষচন্দ্র বসু 20-এর দশক থেকেই নানান কথা বলছেন। কথাগুলো শুধুমাত্র স্বাধীনতা কোন পথে আসবে তা নিয়ে নয়, এই কথার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে যে স্বাধীনতার পরে কি হবে, তার ভাষায় কিভাবে দেশ পুনর্গঠিত হবে। তিনি জাতীয় পুনর্গঠন নিয়ে ভাবছেন, বলছেন। তার সবচেয়ে বড় ভাবনার পরিচয় 1938 সালে, যখন তিনি কংগ্রেসের সর্বসম্মত সভাপতি হচ্ছেন হরিপুরায়, হরিপুর অধিবেশনে। সেখানে তিনি সভাপতি ভাষণ দিচ্ছেন। যে ভাষণটায় তিনি স্বাধীনতা কোন পথে আসবে সে কথা আর বলছেন না, স্বাধীনতা আজ নয় কাল আসবেই, স্বাধীনতার পরে আমরা কি করব সেটাই বিবেচ্য হওয়া উচিত। এখন 1938 হরিপুরা ভাষণ খুব গুরুত্বপূর্ণ একটা ভাষণ। তাতে তিনি দেশের উন্নয়ন কোন পথে হবে তার একটা মডেল তৈরি করছেন, এবং সেই মডেলে বিজ্ঞান প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এর আগেও যে তিনি একদম বলেননি তা নয়, 1920-র দশকে একাধিক বক্তৃতায় তিনি বলেছেন বিজ্ঞানের কথা, ছাত্রদের ভূমিকার কথা, নতুন প্রজন্মের ভাবনার কথা। কিন্তু 38-এর ভাষণটা সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ। 38 সালে তিনি যখন কংগ্রেসের সভাপতি, রাষ্ট্রপতি বলা হতো, সভাপতি হিসেবে ভাষণ দিচ্ছেন, এবং সেখানে তিনি একটা জাতীয় পরিকল্পনা কমিটি করার কথা বলছেন। এই বিতর্ক অনেক কিছু রয়েছে, আপনারা জানেন। তিনি যখন বলছেন যে একটা ন্যাশনাল প্ল্যানিং কমিটি হওয়া দরকার, সেখানে তার প্রধান হয়েছিলেন বিশ্বেশ্বরাইয়া। মেঘনাথ সাহা বলেছিলেন যে না,
এই পদটা থাকা উচিত এমন একজনের যিনি বিজ্ঞানের সঙ্গে সঙ্গে রাজনীতির ক্ষেত্রে খুব গ্রহণযোগ্য। ফলে পরবর্তীকালে পণ্ডিত জওহরলাল নেহেরু এই প্ল্যানিং কমিটির প্রধান হয়েছিলেন। এটা ইতিহাসের কথা আপনারা সবাই জানেন। ফলে এটা আরেকটা দিক, এই বিতর্কের দিক। কমলা প্ল্যানের কথা আপনারা জানেন। ফলে এরকম নানা পরিকল্পনার কথা আমরা এখানে উল্লেখ করতে পারি। যা যা মডেল আমরা এখানে পাচ্ছি, গান্ধীর পরিকল্পনা, সর্বোদয় পরিকল্পনা, গান্ধীর ভাবনা, ওয়েজ গুড মডেল, বিশেষ বর্ণনায় যাচ্ছে, ছবি এঁকে বোঝাচ্ছি। বম্বে প্ল্যান, প্রপোজ প্ল্যান মডেল, যেগুলো জনসাধারণের পরিকল্পনা, মহানবিশ মডেল। এবার সুভাষচন্দ্রের ভাবনা পুরোপুরি আমি এখনো চলে যাইনি, একটা কথা বলি। সুভাষচন্দ্র কি বলেছিলেন? তিনি 38 সালের ভাষণের মধ্যে, আমি সুভাষচন্দ্রকে ফিরে যাই, 38-এর যে ভাষণ, সেখানে সুভাষচন্দ্র মূলত জোর দিচ্ছেন দেশের উন্নয়নের দুটো দিকের উপর। তিনি বলছেন একটা হওয়া উচিত স্বল্পমেয়াদী কার্যক্রম, একটা হওয়া উচিত দীর্ঘমেয়াদী কার্যক্রম। এখন আমরা যেভাবে ভাবতে অভ্যস্ত, যেভাবে শুনতে অভ্যস্ত, সুভাষচন্দ্র শিল্পের উপর জোর দিচ্ছেন। কিন্তু সুভাষচন্দ্র শুধু শিল্পের কথা বলছেন না, তিনি কৃষির উপরে জোর দিচ্ছেন। বলছেন যে কৃষির উন্নতি করতে, ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, কিন্তু সেখানে আমাকে পুরো ব্যবস্থাটা পাল্টাতে হবে। কারণ গ্রামের সমস্যা হলো দারিদ্র্য, দারিদ্র্য দূর করতে হবে, জমিদারি প্রথা বিলুপ্ত করতে হবে, এবং মূল জীবিকা যেহেতু কৃষি, তাকে বৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে দেখুন, সুভাষচন্দ্র গান্ধীর ভাবনার সঙ্গে সহমত হচ্ছেন যে কৃষির উপর জোর দিতে হবে, কিন্তু কি করে সেই উন্নয়নটা ঘটানো হবে, এইখানে সুভাষের ভাবনার বৈশিষ্ট্য, অনন্যতা। তিনি বলছেন সেখানে একদিকে ভূমি সংস্কার করতে হবে, আরেকদিকে কৃষির উন্নয়নে বৈজ্ঞানিক গবেষণা আরো বাড়াতে হবে এবং প্রযুক্তি ব্যবহার করতে হবে। এবং এই প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে উৎপাদন বাড়বে। আর শিল্পের ক্ষেত্রে একই ব্যাপার তিনি বলছেন, দরকার বিজ্ঞান প্রযুক্তি নির্ভর আধুনিক শিল্প, এবং সেখানে বড় শিল্প। মডেল তার সামনে কি? একটা মডেল ব্রিটিশ মডেল, যেটা ধীরে ধীরে শিল্পায়ন হয়েছে, আর একটা রাশিয়ার মডেল, দ্রুত শিল্পায়ন হয়েছে। আপনারা সবাই জানেন, আমরা যদি দৌড় শুরু করি, যদি কেউ দৌড়ে অনেকটা এগিয়ে যায়, তাহলে তাকে যদি আমার ধরতে হয়, তখন আমাকে দ্রুত এগোতে হবে। ফলে বিলম্বিত শিল্পায়ন মানেই কিন্তু দ্রুত শিল্পায়ন। ইউরোপের দিকে যদি তাকান, এই ছবি দেখতে পাবেন। ভারতবর্ষ, সুভাষচন্দ্র সেন যেহেতু ভারতবর্ষ উপনিবেশ শাসনে এতদিন ধরে পিষ্ট, অর্থনীতি বিপর্যস্ত, শিল্পের মাধ্যমেই তিনি উন্নয়ন হবে মনে করছেন, এবং সে দ্রুত শিল্পায়ন করতে হবে। দ্রুত শিল্পায়ন মানে রাশিয়ার পথ। এবং সেখানে সুভাষচন্দ্র রাশিয়ার যে দৃষ্টিভঙ্গি ব্যবহার করছেন, তা হচ্ছে বড় প্রযুক্তি ব্যবহার করার কথা বলছেন। তিনি বলছেন যে এই ক্ষেত্রে আমাদের পরিকল্পনা করে এগোতে হবে, প্ল্যান্ড ইকোনমি যেটা বলছি আমরা, পরিকল্পিত অর্থনীতি। বিদেশি শিল্পের সঙ্গে প্রতিযোগিতা যদি করতে হয়, জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে, প্রযুক্তি ব্যবহার করতে হবে। এবং বড় শিল্প যদি গড়তে হয়, বড় শিল্প শুধু ছোট যন্ত্রপাতি দিয়ে হবে না, এবং শুধু মানুষের পেশি শক্তি দিয়ে হবে না। মানুষ তো অবশ্যই লাগবে, শক্তি চালিত যন্ত্র চালাতেও মানুষকে লাগে, কিন্তু শক্তি চালিত যন্ত্রের প্রয়োজন আছে। কারণ সেখানে শিল্পের দিক থেকে যদি ভারতকে যুক্ত করতে হয় বিশ্বের সঙ্গে, উৎপাদন বাড়াতে হবে, শক্তির যোগান রাখতে হবে, আর ভারতবর্ষের খনিজ শিল্পের উন্নতি করতে হবে। তার সঙ্গে সঙ্গে বলছেন যে এই উন্নয়নের সঙ্গে ভারতীয়দেরও যুক্ত করতে হবে, ভারতীয়দের মাধ্যমেই উন্নয়নটা হবে। তার জন্য কি দরকার? কারিগরি শিক্ষার বিকাশ দরকার, ভারতবর্ষের নিজস্ব প্রযুক্তির বিকাশ দরকার। ফলে এমনটা নয় যে সুভাষচন্দ্র সবটাই অন্য শক্তির সাহায্যে করবেন এমনটা বলছেন। তিনি বলছেন ভারতীয়দের উন্নতি করতে গেলে ভারতীয়দের তৈরি করে নিতে হবে। এবং সেখানে তিনি মূলত 3টে ভাগ করছেন: ভারী শিল্প, মাঝারি শিল্প এবং কুটির শিল্প। ভারী শিল্পই আমাদের জাতীয় অর্থনীতির মেরুদণ্ড, তাকে আমরা বাদ দিতে পারবো না। কিন্তু এটাও ঠিক, পাশাপাশি আমাদের কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, তাতেও নজর দিতে হবে। তা না হলে কিন্তু আমরা আমাদের কাজ এগোতে পারবো না। এক্ষেত্রে একটা কথা বলি, সুভাষচন্দ্রের ভাবনা কিরকম অনন্য, আমাদের জীবনের সঙ্গে যুক্ত করতে পারবো। আমরা একটু আগে বলছিলাম জন্ম নিয়ন্ত্রণের কথা। আজকে আমরা জানি পৃথিবীর সব দেশ জন্ম নিয়ন্ত্রণের নানান পদ্ধতি ব্যবহার করে।
শুধুমাত্র সংযম দিয়ে এটা হওয়া সম্ভবপর নয়। আরেকটু উদাহরণ দিই, হরিপুর ভাষণে সুভাষচন্দ্র বলছেন যে আমরা যদি ভারতীয় ভাষা লিখি সবাই রোমান হরফে তাহলে কেমন হয়। এখন আমি যখন এই লেখাটা পড়েছিলাম ধরো আজ থেকে বছর 25 আগে, আমি নিজেও খুব অবাক হয়ে গিয়েছিলাম, কি আবার হয় নাকি আমি বাংলা ভাষা লিখবো রোমান হরফে, আমি লিখবো এএমআই, এভাবে কেউ লিখতে পারে? কিন্তু আশ্চর্যের ব্যাপার দেখুন, সেই আমি সেই আমরাই আজকে হয়তো আমাদের মোবাইল গুলো অনেক বেশি বাংলা ফন্ট বাংলা সফটওয়্যারকে সাপোর্ট করে, বাংলা সফটওয়্যার ব্যবহার করছি আমরা, কিন্তু আমরা মোবাইলের গোড়ার যুগে সবাই কি তাই করিনি? ভারতবর্ষের সব মানুষ, এখনো আমি দেখি প্রচুর মানুষ নানা সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট করেন, সামাজিক মাধ্যমে যারা লেখেন, তারা অনেকেই রোমান হরফে তার ভাষায় লেখেন। সুভাষের বক্তব্য ছিল যে আমরা যদি ভাষাটা সবাই পড়তে পারি তাতে অনেক কাজ হয়ে যায়। খেয়াল করুন, আমরা যদি দক্ষিণ ভারতে যাই, আমরা দেখি বিভিন্ন বাসে কোনো যাত্রা পথের নাম লেখা আছে, সেটা তামিলনাড়ু তামিল ভাষায়, অন্ধ্রপ্রদেশে তেলুগু ভাষায়, আমরা পড়তে পারি না। সুভাষচন্দ্রের বক্তব্য ছিল ভাষা সব থাক, কিন্তু লেখা হোক, লিপিটা হোক রোমান, তাতে আমরা উপকৃত হব। এখন এই যে ভাবনা সুভাষচন্দ্র ভেবেছিলেন, 38 সালে প্রকাশ করেছিলেন, এর মধ্যে এক ধরনের বিজ্ঞান প্রযুক্তির চিন্তা রয়েছে। খেয়াল করে দেখুন, আমরা বিজ্ঞানে রসায়নের ক্ষেত্রে ব্যবহার করি প্রতীক এবং সংকেত। আজকে O2 বললে পৃথিবীর সব মানুষ বুঝে যাবে এটা অক্সিজেন। কি করে বুঝলো? প্রতীক দিয়ে। আমরা জীববিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহার করি সায়েন্টিফিক নেম, অর্থাৎ আমি আমার পাশের যে গাছ তাকে আমার মতো আমার বাংলা ভাষায় আমার নামে ডাকি, অন্য ভাষায় অন্য লোকের অন্য নামে ডাকে, ফলে সমস্ত মানুষ বুঝবে কি করে গাছটা কি? তার জন্য দরকার সায়েন্টিফিক নেম। ফলে বিজ্ঞান ভাবনার ক্ষেত্রে এই ধরনের এমন একটা ভাষার প্রয়োজন হয়ে পড়ে যে ভাষা সবাই বুঝতে পারে। সুভাষচন্দ্র আমাদের ভাষা, ভারতীয় ভাষাগুলোকে সেইভাবে প্রকাশের কথা ভেবেছিলেন। আমি আগেই বলেছিলাম আমি সব কথা তো বলতে পারবো না এইটুকু ক্লাসের মধ্যে, কিন্তু আমি ছুঁয়ে যাচ্ছি, আমাদের জীবনের সঙ্গে যেটা সম্পর্কিত আমি সেগুলো উল্লেখ করে যাচ্ছি। সুভাষচন্দ্রের পরে আমরা বলবো নেহেরুর কথা। এখন বাকি যে দুজনের কথা বললাম, গান্ধী এবং সুভাষচন্দ্র, তারা যা ভেবেছিলেন তা প্রয়োগ করতে পারেননি। নেহেরুর ক্ষেত্রে ভাবনা প্রয়োগের সুযোগটা এসেছিল, কারণ তিনি ছিলেন আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী। তিনি যে ভাবনা ভেবেছিলেন তার প্রকাশ আমরা পাচ্ছি 1930 দশকের শেষ পর্যায়ে থেকে, এবং সেখানে নেহেরু বিজ্ঞান প্রযুক্তিকে খুবই গুরুত্ব দিচ্ছেন। তার নিজের বড় হয়ে ওঠার মধ্যেও বিজ্ঞান ভাবনার প্রকাশ আমরা দেখেছি। তার যদি আমরা বড় হয়ে ওঠার পরিক্রমাটা দেখি, সেখানে দেখব যে তিনি কিভাবে বিজ্ঞান শিখছেন, বিজ্ঞানের বই পড়ছেন, একটা বিজ্ঞানের মেজাজ তার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। এবং পরবর্তীকালে দেখছি বিজ্ঞান ভাবনার প্রকাশ জাতীয় পরিকল্পনা কমিটির যখন তিনি প্রধান হচ্ছেন, তার বক্তৃতার মধ্যে, লেখার মধ্যে সে বিজ্ঞানের কথা রয়েছে। নেহেরুর যে গুরুত্বপূর্ণ বই, তার আত্মজীবনী, তার ডিসকভারি অফ ইন্ডিয়া, তার মধ্যে সবার মধ্যে বিজ্ঞান ভাবনা রয়েছে। নেহেরু বিজ্ঞান ভাবনা নিয়েও গবেষণা হয়েছে অনেক কিছু, আহ এবং সেই গবেষণার ভিত্তিতে আমরা বলতে পারি নেহেরু অনেকটাই সুভাষচন্দ্রের মডেলকে অনুসরণ করেছিলেন। তিনি গান্ধীর মডেল মেনেছিলেন এমনটা নয়, অর্থাৎ শিল্পায়ন, ভারী শিল্প, প্রযুক্তির ব্যবহার সুভাষচন্দ্রের ভাবনার মধ্যে। তার যে ভাবনার প্রকাশ আমরা একটু আগে বলছিলাম, সেই ভাবনার মধ্যেই নেহেরু পেয়েছিলেন ভবিষ্যতের ভালো গড়ে ওঠার ইঙ্গিত। ফলে সুভাষচন্দ্রের মডেল তিনি ব্যবহার করেছিলেন, সেটা আমরা উল্লেখ করতেই পারি। সেটা 47-এর পরের ঘটনা। তিনি বিশ্বেশ্বরাইয়ার সাহায্য নিয়েছিলেন। বিশ্বেশ্বরাইয়া যে বই লিখছেন, এটা অনেক আগের লেখা, প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া, এবং সেই আলোচনার ভিত্তিতেই নেহেরু মূলত স্বাধীনতার পরে প্রধানমন্ত্রী হওয়ার পর যে পরিকল্পনা কমিশন তৈরি করছেন, পঞ্চবার্ষিক পরিকল্পনার ভাবনা করছেন, সেই ভাবনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই বিজ্ঞান প্রযুক্তির বহুল ব্যবহার। পরিকল্পনা কমিশন আগেই থাকছে, কিন্তু এই যে পঞ্চবার্ষিক পরিকল্পনা স্বাধীনতার পরে তিনি চালু করছেন, তার মধ্যে যদি আমরা একটু বিবেচনা করে দেখি, বিশ্লেষণ করে দেখি, তাহলে দেখবো সেখানে বিজ্ঞান প্রযুক্তি যথেষ্ট ভালোভাবে উল্লেখ করা হচ্ছে। এবার নেহেরু 47-এর পরে যে প্রযুক্তি ব্যবহার করছেন, উদাহরণ দিচ্ছে একটু একটু, যে কিভাবে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। কৃষি কিন্তু পরিত্যাজ্য নয়,
যেটা সুভাষচন্দ্রের কথা ভাবছিলাম আমরা, যে ক্রমশ আমরা দেখছি কাঠের লাঙল থেকে লোহার লাঙল, মালবাহী গাড়ি, আকপেষণ যন্ত্রের দ্বারা, আকপেষণ বলদের দ্বারা, তেল দ্বারা চালিত পাম্প, বিদ্যুৎ চালিত পাম্প, ট্রাক্টর, এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখছি এক ধরনের বৃদ্ধি ঘটছে, অর্থাৎ প্রযুক্তির ব্যবহার ভারতীয়দের মধ্যে বাড়ছে এবং নানা রকম কারখানা তৈরি হচ্ছে, অ্যামোনিয়াম সালফেট কারখানা তৈরি হচ্ছে, অর্থাৎ বড় প্রকল্প, বড় বিজ্ঞান প্রকল্প নেহেরু শুরু করছেন স্বাধীনতার পরে। তার ভাবনার প্রকাশ আমরা আগে দেখেছি, স্বাধীনতার আগে তিনি এই বিষয়ে ভাবছেন এবং বলছেন। নানান রকম সমস্যা তৈরি হয়েছে, উদাহরণ দিচ্ছি যে খনিজ শিল্পের কথা বলেছিলেন সুভাষচন্দ্র এবং তার বাস্তব প্রয়োগ ঘটছে স্বাধীনতার পরে। তৈরি হচ্ছে নানা রকম ইস্পাত কারখানা। ইস্পাত এবং কয়লা আপনারা সবাই জানেন, লৌহ আগর এবং কয়লা হচ্ছে আমাদের মূল খনিজ পদার্থ, তার ভিত্তিতে সেটা শিল্পে ব্যবহার করতে ইস্পাত তৈরি করতে হয় এবং সেই ইস্পাত কারখানা গড়ে উঠছে নানান জায়গায় নেহেরুর আমলে। নেহেরুর বিজ্ঞান ভাবনা শুধু ভাবনায় সীমাবদ্ধ নয়, নেহেরু সেই ব্যক্তি বিজ্ঞান ভাবনাকে স্বাধীন ভারতে কার্যকর করতে পারছেন তার প্রধানমন্ত্রীত্বের সময়, যে সুযোগ সুভাষচন্দ্র পাননি, যে সুযোগ গান্ধী পাননি। এবার একটা বিশেষ আমি উদাহরণ বেছে নেবো, যেটা আমার শেষের সময় হয়ে আসছে, কারণ আমাকে বলা হয়েছিল মিনিট 40, শেষ করে আসতে চাচ্ছি আমি। তা এই বাঁধের কথা বলতে চাইছি একটু। উড়িষ্যায় বন্যা হচ্ছে, সে বিষয়ে গান্ধী লিখছেন 37 সালে বিশ্বেশ্বরাইয়াকে, যে কিরকম বন্যা পীড়িত হয়েছে ওড়িশা এবং সেক্ষেত্রে বিজ্ঞানের সাহায্য কিন্তু গান্ধীও নিচ্ছেন। পরবর্তীকালে নেহেরু হীরাকুদ বাঁধ নির্মাণের পরিকল্পনা করছেন এবং সেই বাঁধ নির্মাণের পরিকল্পনা করার সময় তিনি একটা ভাষণ দিচ্ছেন 48 সালে। তাতে তিনি বলছেন যে হীরাকুদ বাঁধ তৈরির জন্য অনেক মানুষকে তার বাসস্থান থেকে চলে যেতে হবে এবং তিনি বলছেন যে দেশের জন্য, জাতির জন্য এই আত্মত্যাগ কি সেখানকার মানুষ করবেন না? তিনি কথা ব্যবহার করছেন, এটা করা দরকার ফর দ্য গ্রেটার কমন গুড, বাংলা করলে দাঁড়ায় বহুজন হিতার্থে। এখন এইটা না আজকের যুগও আমরা বিভিন্ন রাষ্ট্রশক্তি থেকে বলতে শুনি, যে সব প্রকল্প নাকি হচ্ছে বহুজন হিতার্থে। বলে আমরা যখন কোনো ইতিহাস পড়ি, আমি বারবার যেটা বলছি, বর্তমানের সঙ্গে অতীতকে মেলানোর চেষ্টা করি। আমরা দেখি কিভাবে জনস্বার্থে নানান রকম পরিকল্পনা গ্রহণ করা হয় রাজ্য স্তরে, কেন্দ্র স্তরে, এবং জনস্বার্থে পরিকল্পনা করে কৃষি জমি অধিগ্রহণ করে নেওয়া হয়, শিল্প করার চেষ্টা করা হয় এবং সেটা করা হয় সেই অঞ্চলের যারা কৃষিজীবী তাদের মতামতকে আদৌ গুরুত্ব না দিয়ে, তাদের মতামত আদৌ না নিয়ে। ফলে সেই ইতিহাসও আমরা দেখতে পাচ্ছি 48 সালে নেহেরু হীরাকুদ বাঁধ তৈরির সময় নেহেরু সেই ভাবনার প্রকাশ ঘটাচ্ছেন। এখন এটা কতটা গ্রহণযোগ্য আমি প্রশ্ন করে তুলতে চাইছি। আপনারা নেহেরু সেই মডেল দেখছেন বা উদ্বোধন হচ্ছে, তো আমাদের রাষ্ট্র এই উন্নয়নের মডেলটা গুরুত্বপূর্ণ বলে মনে করছে। আমরা দেখছি যে আমাদের 100 টাকার নোটের মধ্যে হীরাকুদ বাঁধের ছবি, অর্থাৎ আমাদের উন্নয়ন বড় প্রকল্প। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি 2021 সালে, আমরা কোন পথে যাব? আমরা ইতিহাস থেকে সবসময় শিক্ষা নেওয়ার কথা বলি। আমি ইচ্ছে করে মডেলগুলো হাজির করলাম আপনাদের সামনে, গান্ধী, সুভাষ এবং নেহেরু, এবং সেখানে দেখছি সেই ভাবনাগুলো আজকেও কতটা প্রাসঙ্গিক। এই যে বিজ্ঞান প্রযুক্তি মানে কি বড় প্রকল্প, বড় প্রকল্প মানে কি সাধারণ মানুষের বাসস্থান থেকে উচ্ছেদ, পরিবেশ শরণার্থী হয়ে যাওয়া, এবং সত্যিকারের যদি উল্টোটা বলি যে না না ছোট বিজ্ঞান ছোট প্রযুক্তি দিয়েও কাজ চলতে পারে, সত্যি কি পারে? আজকে গ্লোবায়নের সামনে দাঁড়িয়ে আমরা সে কথা কি বলতে পারি? এই ভাবনাটাই আমি আপনাদেরকে বলতে চাইছি এবং সেই বলার ভিত্তিতেই আমি শেষ করতে চাইবো যে যেটা নেহেরু বলছেন যে তিনি সমস্ত প্রকল্পগুলোকে ভারতবর্ষের ক্ষেত্রে খুব ফলপ্রসূ বলে মনে করছেন। ফাঁকড়াডাঙ্গা প্রকল্পকে বলছেন একটা যেন বিশ্ববিদ্যালয়, সেখানে সমস্ত কারিগর এবং শ্রমিকরা সেই প্রকল্পটা জাতীয় উন্নয়নের জন্য ব্যবহার করবে। তিনি বাঁধকে বলছেন ভারতের আধুনিক ভারতের মন্দির। এই ভাবনাগুলো আজকে আমাদের নতুন করে প্রশ্ন তুলতে শেখাচ্ছে আমরা কোন পথ অবলম্বন করব বা করছি। আমরা একেবারে বিজ্ঞান প্রযুক্তিকে নাকচ করতে পারবো কোনো মতেই নয়, আমরা আরো বেশি তার প্রতি নির্ভরশীল হচ্ছি, কিন্তু কোন বিজ্ঞান?
ছোট বিজ্ঞান না বড় বিজ্ঞান, সেটা করতে গিয়ে আমরা কার জন্য কাজ করছি, গরিব মানুষ না উচ্চবিত্ত পুঁজিপতি, রাষ্ট্রই শেষ কথা বলবে না মানুষ তার কথা বলবে, সত্য অনুসন্ধান খুব গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে বলি, অনেক আইনের কথা বলা উচিত। নেহরুর আমাদের গুরুত্বপূর্ণ আইন তৈরি হয়েছিল, বিজ্ঞান ভাবনার প্রকাশ করা বলা উচিত। বিজ্ঞান মানে শুধুমাত্র প্রযুক্তি নয়, আজকে আমরা দেখি বিজ্ঞান মানে প্রযুক্তি, একের পর এক প্রযুক্তির উদাহরণ আমরা দিই আমাদের জীবনযাপনে, কিন্তু বিজ্ঞান ভাবনা। 54 সালে একটা আইন তৈরি হয়েছে ভারতবর্ষে, ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিস অ্যাক্ট, ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিস অবজেকশন অ্যাডভার্টাইজমেন্টস অ্যাক্ট 1954, যাতে বলা হয়েছিল অলৌকিক কোনো ভাবে কোনো রোগ যদি সারার বিজ্ঞাপন কেউ দেয় তবে তা হবে শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু আপনারা জানেন আইনের কথা সবসময় যেন শুকনো পাতায় থেকে যায়। এই করোনার সময় আমরা দেখেছি, কোভিড এর সময়, করোনার প্রচারের সময় কিভাবে অবিজ্ঞান অপবিজ্ঞানের প্রচার চলেছে। কি যেন পাঁপড় খেলে কোভিড হবে না, কি যেন গোবর খেলে সবকিছু সেরে যাবে, এইসব কথাও আমরা শুনেছি। কাজেই প্রাসঙ্গিকতা কিন্তু এই ভাবনা অবশ্যই রয়েছে। একই রকম গুরুত্বপূর্ণ একই বছরের আইন তৈরি হয়েছিল, প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টারেশন অ্যাক্ট, খাদ্যে ভেজাল ধরার আইন। আজকেও তো তাৎপর্যপূর্ণ, এই সবের মধ্যে যে নানান ভেজাল আমরা দেখতে পাচ্ছি, সেই ভেজাল দেওয়া যে অপরাধ তা নিয়েও নেহরু ভেবেছিলেন, এবং সে ভারতের প্রথম সংসদ সেই আইন তৈরি করেছিল। ফলে ভাবনা, আইন এবং তার প্রয়োগ সবটাই আমি বললাম, কিন্তু প্রশ্নটাও তুললাম, শুধু বিবরণ নয় যে আমরা তাহলে বিজ্ঞান প্রযুক্তি বলতে কোনটা ভাববো কোনটা বলবো, এই প্রশ্নটাই আমাদের আলোড়িত করুক, ছাত্রদের ভাবা, এটাই আমার কামনা। প্রত্যেককে ধন্যবাদ মনোযোগ দিয়ে বক্তব্য শোনার জন্য। অসংখ্য ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যারকে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর, স্বনামধন্য অধ্যাপক সব্যসাচী চট্টোপাধ্যায় অত্যন্ত প্রাঞ্জল ভাবে আমাদের এই অংশটি পড়ালেন, এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি এত জায়গা নিয়ে বললেন এবং এত সুন্দরভাবে প্রাঞ্জল ভাবে বললেন যে আমার মনে হয় যে ছাত্রছাত্রীদের বুঝতে কিছু অসুবিধা হয়নি। আমরা কিছু প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে আমার মনে হয় একটা জায়গায় গিয়ে আমাদের থেমে গেছে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ, বা অন্য যারা অংশগ্রহণ করতে চান আমি দেখছিলাম যে কখনোই 101 ছাড়ানো যাচ্ছে না। যাই হোক, আমাদের যে বিভিন্ন গ্রুপগুলি আছে আমি সেখানে বলে দিয়েছি, এবং আপনারাও যদি অন্য শ্রোতাদের পান যে এই লেকচারটি, স্যারের এই অসাধারণ বক্তব্য আমরা কিন্তু ইউটিউবে আমাদের কলেজের চ্যানেলে পাবো, সেখান থেকে আমরা দেখে নিতে পারি। আজকেই আমাদের সেটা আপলোড হয়ে যাবে আশা করি বিকেলের মধ্যে, এবং আমরা তখনই স্যারের এই লেকচারটা সারা জীবনের আমাদের শাশ্বত সময়ের জন্য এটা থেকে গেল আর কি, যতদিন ইন্টারনেট থাকবে ততদিন এটা থেকে যাবে। স্যার, কয়েকটা প্রশ্ন এসছে, তার মধ্যে একটি প্রশ্ন আপনাকে আমি বলছি, ছাত্র করেছে আমাদের চ্যাট বক্সেই করেছে, আর আমার কাছে কয়েকটি প্রশ্ন এসেছে হচ্ছে হোয়াটসঅ্যাপ। তার মধ্যে একটা প্রশ্ন দেখছি যে গান্ধীজি কি ধর্ম ও বিজ্ঞানকে মেলাতে চেয়েছিলেন, এইটা একজন ছাত্র একটু প্রশ্ন করেছে। সবকটা একসঙ্গে নিয়ে নিই, তারপরে উত্তর দিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার। আর একটা প্রশ্ন আমি দেখছি আমার হোয়াটসঅ্যাপে এসছে যে গান্ধীজি কি বিজ্ঞানকে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রীকরণের শক্তি হিসেবে দেখেছিলেন? গান্ধীজি কি ধর্ম ও বিজ্ঞানকে মেলাতে চেয়েছিলেন, একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে গান্ধীজি কি বিজ্ঞানকে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রীকরণের শক্তি হিসেবে দেখেছিলেন? আচ্ছা, আমি গান্ধীর উত্তরগুলো আগে দিয়ে দিই। গান্ধীর কাছে ধর্ম ভাবনাটাও খুব অদ্ভুত ধরনের, এবং গান্ধী প্রাতিষ্ঠানিক ধর্মের পাশাপাশি এমন একটা মানব ধর্মের কথা বলছেন যেখানে তিনি মনে করছেন যে মানুষের জীবন যাপন, আমরা যাকে বৈশিষ্ট্য অর্থে বলি যে আমার ধর্ম কি, তার মধ্যে তার জীবন যাপনটাই গান্ধীর কাছে ধর্ম, এবং সেখানে ধর্মীয় আচরণ, প্রাতিষ্ঠানিক ধর্ম এটা একমাত্র বিবেচ্য নয়। ফলে গান্ধীকে বোঝা সত্যি খুব কঠিন, নানান দিক থেকে আলোচনা হয়। এখানে বিজ্ঞান তার কাছে মানুষের জীবন যাপন সহজ করার যে পদ্ধতি আমরা বলছি বারবার, গান্ধীর কাছে সেই বিজ্ঞান গ্রহণযোগ্য যা সাধারণ মানুষের কাছে তার ধর্ম হয়ে উঠছে। অর্থাৎ প্রাতিষ্ঠানিক ধর্ম বিজ্ঞান বিরোধী এই যে ভাবনা, সেটার গান্ধীর আলোচনার সীমাবদ্ধতা রয়েছে। উদাহরণ দিচ্ছি, যখন বিহারে ভূমিকম্প হচ্ছে, গান্ধী বলছেন অস্পৃশ্যতার যে প্রথা প্রচলিত রয়েছে বিহারে, তার ফলে প্রকৃতির প্রতিশোধ এটা। আপনারা বুঝতে পারছেন এটা বিজ্ঞান সম্মত কথা নয়, কিন্তু গান্ধীর ভাবনা, গান্ধীজি নৈতিকতার ভাবনা ভাবছেন, কিন্তু অস্পৃশ্যতা গ্রহণযোগ্য নয়,
নিন্দনীয়। অতএব তার জন্য তিনি বার্তা দিচ্ছেন, দেখো তোমরা এই অস্পৃশ্যতা আচরণ করো বলে তার জন্যই দুর্ভিক্ষ হলো। এইটা তো বিজ্ঞানসম্মত কথা নয়, কিন্তু গান্ধীর নৈতিকতার ক্ষেত্রে এই অবিজ্ঞানটাও তার ধর্মের ভাবনার মধ্যে, নৈতিক ভাবনার মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই আমার সাধারণ একটা প্রতিক্রিয়া। আর দ্বিতীয় যে প্রশ্ন, রাষ্ট্রীয় শক্তি, হ্যাঁ গান্ধী তো বারবার এই রাষ্ট্রীয় শক্তির বিরোধিতা করছেন। সেটা শুধু ব্রিটিশ সরকারের বিরোধিতা নয়, কিন্তু খেয়াল করে দেখুন তাত্ত্বিক ভাবে 1909 সালের হিন্দস্বরাজ থেকে পরবর্তী পর্যায়ে পর্যন্ত বারবার বলছেন যে গ্রামের স্বনির্ভরতার কথা, এবং গ্রাম সমাজ এমন হবে তার কোনো প্রয়োজন হবে না, বাইরের বড় শিল্প, বড় প্রযুক্তি, যাতায়াত ব্যবস্থা প্রয়োজনই হবে না, সে তার যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী তার ছোট বৃত্তের মধ্যে পেয়ে যাবে। ফলে গান্ধী রাষ্ট্রীয় শক্তির প্রাধান্য প্রতিষ্ঠার জন্য বিজ্ঞানকে চাইছেন না, তিনি চাইছেন দেশের মানুষের জীবনযাপনকে সহজ করার জন্য। তার জন্য সেজন্য তার কাছে গুরুত্বপূর্ণ হয়নি বড় শিল্প, বড় প্রযুক্তি বা বড় শক্তির ব্যবহার। তার কাছে মনে হয়েছে যে গ্রাম সমাজের উন্নয়নের জন্য এই নিজস্ব যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার তা দিয়ে কাজ চলে যাবে। গান্ধী যন্ত্র বিরোধী নন, তিনি মনে করছেন এই ধরনের বড় শিল্প, বড় প্রযুক্তির মাধ্যমে যে গুরুত্বপূর্ণ আর্থিক রাজনৈতিক শক্তি লাভবান হয়, সেই প্রক্রিয়াটাকে আটকানোর জন্যই এই ধরনের বড় শিল্প, বড় বিজ্ঞান, বড় প্রযুক্তি, বড় শক্তিকে প্রতিহত করতে হবে। স্যার আমি সূত্রখান কাহার বলছি স্যার, আমি একটা কোশ্চেন করতে চাই স্যার আপনাকে। স্যার মানে আপনি তো সবসময় আমাদের শিখিয়েছেন যে ইতিহাসে শুধু নয় আমাদের বর্তমানটাও দেখতে হবে। সেই প্রেক্ষিতে এই কোশ্চেন যে সুভাষচন্দ্র বসু এবং জওহরলাল নেহরুর বন্ধুত্ব এবং শত্রুতা, এই দুটো বিষয়কে কেন্দ্র করে এখন অনেক রাজনীতি চলে, অনেক পলিটিক্স চলছে। কিন্তু আপনি এই লেকচার দিতে গিয়ে আপনি বললেন যেটা, যে সুভাষচন্দ্র বসুর যে মানে পরিকল্পনাগুলো, যেটা 1938-এ উনি একের পর এক করে যাচ্ছেন, তিনি সময় পাননি, সেটা এক্সিকিউট করতে পারেননি, কিন্তু পরবর্তীকালে জওহরলাল নেহরু সেটাকে এক্সিকিউট করছে। তো এটা কি আমি যে যতদূর জানতাম যে সুভাষচন্দ্র বসুর সঙ্গে ওনার একটা আত্মিক যোগ ছিল, একটা বন্ধুত্বের যোগ ছিল। তো এই পরিকল্পনার ক্ষেত্রে কি সেই সম্পর্কটা ফেলছে, নাকি উনি সচেতন ভাবেই মানে অন্য এই বিষয়গুলোকে রাষ্ট্র উন্নয়নের ক্ষেত্রেই ব্যবহার করছেন, মানে জওহরলাল নেহরু? আমরা যদি বন্ধুত্ব থেকে দেখি সুভাষচন্দ্র নেহরুর মধ্যেকার পারস্পরিক ভাব বিনিময়, সেখানে দেখতে পাবো যে তারা নানা বিষয়ে একমত হয়েছেন, এবং সুভাষচন্দ্র এবং নেহেরু তারা বারবার বিভিন্ন ক্ষেত্রে সহমত হয়ে কংগ্রেসের মধ্যে আলোচনা করেছেন। এবার তাদের রাজনৈতিক যে আচার আচরণ তার সম্বন্ধে অনেক কথা বলা যায়, অনেক প্রশ্ন তোলা যায়। এই সম্বন্ধে গুরুত্বপূর্ণ গবেষণা সাম্প্রতিককালে রুদ্রাংশ মুখোপাধ্যায় করেছেন, গান্ধী সুভাষ বন্ধুত্ব নিয়ে, অথবন্ধুত্ব ঘটিত, সেটা দেখতে পারেন। আর বিজ্ঞানের ক্ষেত্রে আমি যদি কে বলছে গুরুত্বপূর্ণ না বলে যদি বলি কি বলা হচ্ছে, সেই যা বলা হয়েছিল সুভাষচন্দ্রের বক্তৃতার মধ্যে বাস্তবিক ক্ষেত্রে আমি যদি মেলাই স্বাধীনতার পরে কি দাঁড়ালো, তাহলে দেখবো সেই মডেল অনেকটা অনুসরণ করা হয়েছিল। এবং সেক্ষেত্রে বিশ্ব রাজনীতিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সুভাষচন্দ্রের যে ভাবনা ছিল বড় শিল্পের ব্যবহার, বড় প্রযুক্তির ব্যবহার, সেক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক, রাশিয়ার বিভিন্ন, সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন সাহায্য গ্রহণ করা, যদি আমরা নেহেরুর সময়কালটা দেখি তাহলে দেখবো তার গুরুত্বপূর্ণ ছাপ রয়েছে। ফলে আমি যেটা বলছি, উন্নয়ন ভাবনার ক্ষেত্রে সুভাষচন্দ্রের যে ভাবনা সেটাই বেশি অনুসরণ করা হয়েছিল নেহেরুর কাজের মধ্যে দিয়ে। যদিও এটা এত বড় একটা প্রেক্ষিত, সবটা তো আর এখানে ভাবে বলা যায় না, কিন্তু এটুকু বলতে পারি ভারী শিল্প, বড় শিল্প গড়ে উঠছে, তার মানে এমন নয় কৃষিকে অবহেলা করে করা হচ্ছে। যদি আমরা পরিকল্পনা গুলো দেখি, পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রথম, দ্বিতীয়, তাহলে দেখবো যে নেহেরু বারবার একটা সমন্বয়ের চেষ্টা করছেন। কত সফল হলেন বা হলেন না সেটা অর্থনীতির প্রশ্ন, রাজনীতির প্রশ্ন, কিন্তু বিজ্ঞানের ব্যবহার যদি আমরা দেখি, সে ব্যবহার কিন্তু ভীষণ ভাবেই করছেন। এবং তাতে আজকে যে প্রশ্নটা উঠছে বারবার, যে উন্নয়নের ক্ষেত্রে তাহলে রাষ্ট্র নিয়ন্ত্রিত উন্নয়ন সত্যি মানুষের উন্নয়ন করতে পারছে কিনা, প্রশ্ন আজকে বারবার যে উঠছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তে, সেটাও বোধহয় প্রাসঙ্গিকতা এই আলোচনার ক্ষেত্রে তার প্রাসঙ্গিকতাও থেকে যায় আর কি। স্যার আমি মিঠুন বলছি।
স্যার আমার একটা প্রশ্ন আছে। ইনফ্যাক্ট আমি যাদের পড়াই আমাদের তো ওই জি পেপারটা আছে, গান্ধীজি স্বরাজের হ্যাঁ, ধারণা, স্বাধীন স্বদেশীর ধারণা। তো একটা ধারণা গান্ধীজির আছে যে 16 আনা স্বদেশীর ধারণা। তিনি যখন বলছেন সেখানে বলছেন যে ভারতের মতন জনবহুল যে দেশ, সেই দেশে বড় শিল্পের প্রয়োজনীয়তার থেকে অনেক বেশি প্রয়োজন গ্রামীণ শিল্পগুলোর। এবং ভারতবর্ষের যে ছোট শিল্পগুলো আছে, ছোট চিনির কল বা কাপড়ের কল, তার তুলনায়ও গ্রামীণ শিল্পগুলো বেশি গুরুত্বপূর্ণ, কারণ বেশি সংখ্যক মানুষের জীবিকা নির্বাহের একটা সুযোগ সেখানে থাকে। তা সেদিক থেকে দেখতে গেলে কি ভারতবর্ষের যে শিল্প গড়ে তোলার যে প্রক্রিয়াটা চলেছে, সেইখানে কি কিছু পরিবর্তন থাকা দরকার ছিল, যে গ্রামীণ শিল্পগুলো বেশি অগ্রাধিকার দেওয়া হতো যদি, তাহলে হয়তো ভারতবর্ষের মতন জনবহুল দেশে এই শিল্প মানে জীবিকার যে সমস্যা সেটা অনেক বেশি সেটা সমস্যাটা সমাধান করা সম্ভব হতো। আর দ্বিতীয়ত হচ্ছে, গান্ধীজি বলছিলেন যে এই যে গ্রামীণ উদ্যোগ যেগুলো, যেমন ঢেঁকি ছাঁটা চাল ময়দার তুলনা, যেগুলো কলে তৈরি ময়দার তুলনায় অনেক বেশি স্বাস্থ্যকর, নিমের দাঁতন ব্রাশের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যকর, এইগুলোর দিক থেকেও কি গান্ধীজির বক্তব্যগুলো যথেষ্ট গ্রহণযোগ্য, মানে বর্তমান যুগেও গ্রহণযোগ্য নয়? আমি সেটাই জানতে চাইছি, মানে সেই বিষয়টা কি মনে রাখা উচিত আমাদের? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো স্যার। স্যারের কানেকশনটা হ্যালো। মনে হচ্ছে কেটে গেছে, আমার মনে হচ্ছে স্যারের কানেকশনটা কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। নেটের প্রবলেম হচ্ছে মনে হয়। নেটের প্রবলেম হচ্ছে মনে হয়। হ্যাঁ, ওটা স্টিল হয়ে গেছে। স্যার আরেকবার কানেক্ট স্যার, করা হচ্ছে, আরেকবার স্যার, স্যারকে কানেক্ট করতে হবে। দেখি স্যার স্যার। নিচে একবার কানেক্ট করবেন নিশ্চয়ই, আশা করছি কোনোভাবে। স্যার প্রেজেন্টেশনের চ্যানেলটা দিয়েও ঢুকতে পারবেন। প্রেজেন্টেশনটা কি অন আছে? উনি বেরিয়ে গেলেই তো ওটা হ্যাঁ, on দুটোই অফ হয়ে গেছে। হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। দুটোই অফ। সব্যসাচী বাবু নেই এখানে, দেখা যাচ্ছে না। আমার মনে হয় ইন্টারনেটের সমস্যা কিছুক্ষণ হচ্ছে। ওয়েট করে। আমরা স্যার, আমার মনে হচ্ছে সব্যসাচী বাবু মানে ইন্টারনেটের কারণে, কারণ 1 ঘন্টা ক্লাস চলেছে তো, ফলে উনি হয়তো একটু সমস্যায় পড়ে গেছেন। আমরা অনেকেই করছি, আমারও একটু একটু প্রবলেম হচ্ছিল প্রথম দিকে। যাই হোক, আমাদের একটা খুব সুন্দর আলোচনা এখানে চলছে। স্যার যদি আবার, ওই তো স্যার হ্যাঁ, আসতে জয়েন করেছি। পেরেছেন। এই স্যার এসেছেন, স্যার এসেছেন। স্যার আপনি কি স্যার মিউট করে মিঠুনের নিন, প্রশ্নটা শুনতে পেয়েছেন? স্যার আনমিউট করে নিন, স্যার আনমিউট করে নিন। স্যার আপনারটা আনমিউট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। স্যার আপনি কি হ্যাঁ, মিঠুনের প্রশ্নটা শুনতে পেয়েছেন? হ্যাঁ, শুনতে পেয়েছি, উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। আর সেটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, গান্ধী দুটো গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। একটা কথা হচ্ছে যে শুধুমাত্র গ্রামের উন্নয়ন নয়, প্রশ্নটা হচ্ছে গ্রামের মানুষের যা প্রয়োজন, সে প্রয়োজন গ্রামীণ শিল্প মেটাতে পারবে, অর্থাৎ প্রয়োজনটাকে সীমিত করার কথা বলছেন। গান্ধীর বিখ্যাত কথা যে আমাদের পৃথিবীর অনেক সম্পদ রয়েছে মানুষের চাহিদা মেটানোর জন্য, কিন্তু লোভ মেটানোর জন্য নয়। ফলে শুধুমাত্র গ্রামের উন্নতির কথা কিন্তু নয়, মানে আমার প্রয়োজনটাই হবে না। বলছেন যে চাহিদাটা হচ্ছে এমন একটা চঞ্চল পাখির মতো, এটা যত উঠতে দেবো ততই বাড়তে থাকবে। চাহিদা নিয়ন্ত্রণ করাটা গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ একদিকে যেমন গ্রামের শিল্প উন্নতির মাধ্যমে গ্রামের উন্নতি হবে, অন্যদিকে আমাদের চাহিদাটা এমন ভাবে থাকবে যে চাহিদা মেটানোর জন্য আমার গ্রামীণ শিল্পই যথেষ্ট কার্যকর থাকবে। আমার প্রয়োজন হবে না শহরে যাওয়ার, প্রয়োজন হবে না ভারী শিল্পের বা নানা রকম বড় উৎপাদনের, কোন রকম বিষয়ে সাহায্যের প্রয়োজন হবে না। অথচ আজকের দিনে কিন্তু আমরা উল্টোই দেখছি, আমাদের যাবতীয় খুচরো ব্যাপারগুলো ক্রমশই কমে যাচ্ছে এবং আমাদের রাষ্ট্রশক্তি ভীষণভাবেই চাইছে বড়োর প্রচার, বড়োর প্রসার। এমনকি আমাদের পাড়ার যে ছোট্ট দোকান, সন্ধ্যা ভান্ডারে আধার নেমে এসেছে। আমরা দেখতে পাচ্ছি বড় বড় মল তৈরি হচ্ছে, উৎপাদনের সব ক্ষেত্রেই বড়োর এখন একটা সাংঘাতিক বিকাশের প্রবণতা। ফলে সেজন্যই বোধহয় আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে গান্ধীর এই ভাবনা। আর কোনো প্রশ্ন? মিউট হয়ে আছে, সৈকত আনমিউট করতে হবে। সৈকতদা। স্যার আমাদের ওই একটি ছাত্র জানতে চাইছে আর কি, শুভঙ্কর পেদা। সে তার প্রশ্ন হচ্ছে যে গান্ধীজি ও রবীন্দ্রনাথ ঠাকুরের
মতামতের বিভেদের দিকগুলি যদি আপনি বলেন। নিশ্চয়ই ও বিজ্ঞানের পরিপ্রেক্ষিতেই জিজ্ঞেস করছে, যে সেটা দেখেনি যদিও। হুম হুম। হুম আমি একটু বলেছি, আমি বলেছিলাম যে গান্ধীর বক্তব্যের সঙ্গে রবীন্দ্রনাথ একমত নন, দুজনের পারস্পরিক হুম শ্রদ্ধা অসীম। কিন্তু আমি যদি রবীন্দ্রনাথের লেখা পড়ি, রাশিয়ার চিঠি পড়তে বলবো, রাশিয়ার চিঠিতে সোভিয়েত ইউনিয়ন দেখে এত মুগ্ধতা রবীন্দ্রনাথের রয়েছে, এবং তিনি দেখছেন ভারী শিল্প বড় শিল্প হওয়ার জন্য দেশটা পাল্টে গেছে। আমি বারবার বলছি যে এটার সময় প্রশ্ন ওঠে যে সোভিয়েত রবীন্দ্রনাথ দেখেছিলেন সেটা কি প্রকৃত চিত্র কিনা, তাকে যে দেখানো হয়েছিল তাই দেখেছিলেন, নাকি তিনি যে দেখতে চেয়েছিলেন তাই দেখেছিলেন, এই প্রশ্নটা উঠছে বারবার। আমরা যেরকম বলি না সিনেমা এবং নাটকের তফাৎ, যে নাটক আমি ঠিক করবো আমি কোনটা দেখবো, মঞ্চের কোন দিকে আমি তাকাবো, আমি চরিত্র যিনি সংলাপ বলছেন তার দিকে তাকাবো, নাকি যিনি বলছেন না অন্য দাঁড়িয়ে আছে তার দিকে তাকাবো, সিদ্ধান্ত আমার। কিন্তু যখন আমি কোনো জায়গায় যাচ্ছি তখন সিদ্ধান্ত আমার নয়, সিনেমার মতো পরিচালক ক্যামেরাটা যেদিকে ফেলবেন, যেখানে ফোকাস করবেন আমি তাই দেখতে পাবো। ফলে কিন্তু রাশিয়া দেখার মধ্যে সীমাবদ্ধতা হয়তো ছিল, কিন্তু সেই সময় দাঁড়িয়ে 30-এর দশকে রবীন্দ্রনাথের ভাবনা ভীষণ রাশিয়ার প্রতি এক ধরনের সাংঘাতিক অনুরাগ, এবং তার প্রকাশের সঙ্গে গান্ধীর ভাবনা সাংঘাতিক বিরোধ। ফলে আমি যদি শুধুমাত্র এইটুকু অংশটাই বলতে চাইছি যে সেখানে রাশিয়া যদি গান্ধী মানে রবীন্দ্রনাথ যা দেখছেন তার সে গান্ধীর ভাবনা একেবারেই মিলছে না, সে কথা সোচ্চারে বলছেন। এবং সেক্ষেত্রে আমরা এই বিভেদটা দেখতে পারি, মানে তাত্ত্বিক দুটো ব্যবধান দেখতে পারি, কিন্তু পারস্পরিক শ্রদ্ধা অসীম, কোথাও কাউকে অসম্মান করার প্রশ্নই নেই। আর আর কেউ কিছু যদি জানতে চাও করতে পারো, বা কেউ জানতে চান করতে পারেন। আমরা না হলে এই অনুষ্ঠানটি, এই ক্লাসটি আমরা শেষ করব, কারণ 1 ঘন্টার উপর আমরা এই ক্লাসে রয়েছি। আমাদের ছাত্রছাত্রীদের আমরা দেখেছি যে বিশেষ করে তাদের কিন্তু ডেটা ফুরিয়ে যায়, এই ঘন্টাখানেক ক্লাস করার পরে ডেটা ফুরিয়ে যায়, ফলে আস্তে আস্তে কমেও যাচ্ছে। 101 ছিল, সেখান থেকে 79 হয়ে গেছে, মনে হয় অনেকেরই আর ডেটা সাপোর্ট করছে না। আমার মনে হয় আমরা এবারে শেষ করি। স্যারকে অনেক ধন্যবাদ। স্যার তার মানে অমূল্য সময় আমাদের দিয়েছেন, এবং আমি আশা করব যে আমরা খুব এনজয় করেছি, স্যারও আমি আশা করব এনজয় করেছেন আমাদেরকে পড়াতে পেরে। ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছে, এবং এমন প্রাঞ্জল ভাবে এই বিষয়টি স্যার বলেছেন, সেটা মনে হয় আর কারোর পক্ষেই আলোচনা করা এভাবে সম্ভব ছিল না। এবং স্যারকে আশা করব স্যার পরবর্তীকালে আমাদের যদি আরো এরকম ওয়েবিনার আমরা আয়োজন করি, আপনার সাথে আমরা যোগাযোগ করব, আপনি যদি সময় দেন আমরা এরকম কাজ করতে পারি। আর যখন সবকিছু নর্মাল হয়ে যাবে পরিস্থিতি, আপনি একবার আমাদের কলেজে আসবেন, অন্তত একবার আসবেন, এবং আমাদের সামনে থেকে আপনাকে আমরা শুনতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবং যে কোনো আলোচনায় তো আসলে সমৃদ্ধ হয় এই আদান প্রদানের মধ্যে দিয়ে, বলে আমিও অনেক প্রশ্নের মাধ্যমে নতুন ভাবনার রসদ পেলাম, সেটা বড় পাওয়া একটা। আর খুব ভালো লাগবে যে ভবিষ্যতে কখনো কলেজে যেতে পারি, তার জন্য অপেক্ষায় রইলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শুভশাচী বাবুকে এবং সব আমাদের শ্রোতাদের, ছাত্রছাত্রীদের এই ক্লাসটি করবার জন্য। এখানে আমরা এই ক্লাসটি শেষ করি। নমস্কার। হ্যালো হ্যালো বলছি, সবাই কি ফিজিক্যাল এডুকেশনের টিউশন নিয়েছিস? এই সরি, হিস্ট্রির। এই ভাবলাম হিস্ট্রি হচ্ছে না ফিজিক্যাল এডুকেশন হচ্ছে। মানে ফিজিক্যাল এডুকেশনের একটা ফর্ম ফিল আপ করছিলাম, তো করতে করতে মনে পড়ে গেল। নাম কি তোমার? সৌগত।
স্যার আছে না নেই? স্যার নেই, স্যার নেই। আমি তো দেরি করে জয়েন করেছি, প্রেজেন্টের পার্ট গুলো কি হলো বলতো? বলতে পারছি না, মনে হচ্ছে ওটা স্ক্রিনশট করে রেখে দেয়, এই তো যতটা দেখেছি। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। ঠিক আছে। শুভ মকর সংক্রান্তি সবাইকে, যারা লাইনে আছে। শুভকামনা রইলো। একদম, পরের ক্লাসে দেখা হবে, আবার কথা হবে। ওকে, তোমাদের তোমাদের কি হিস্ট্রি মেন সাবজেক্ট আছে? হ্যাঁ হ্যাঁ, হিস্ট্রি মেন সাবজেক্ট আছে। সবার সবার, তাই তো? হ্যাঁ। ওকে। সবার সবার, তাই তো? হ্যালো। হ্যালো।